ओम शांति नमस्कार उपस्थित दर्शक बंधु एवं उत्सव कमिटिर समस्त सदस्य सदस्यबृंद के शुभदीप अपेरार पक्ष थेके जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। सबाई भालो थाकबेन, सुखे थाकबेन, आशपाशे सबाइके भालो राखबेन। शुभदीप अपेरार सकल शिल्पीबृंदेर पक्ष थेके आमरा ईश्वरेर काछे एई कामनाई करी। तो आमरा बांगाली आमरा 12 मासे 13 पार्बण करे थाकी। कखनो दुर्गा उत्सव, कखनो दीपावली, कखनो पौष पार्बण, कखनो बा दोल, कखनो चड़क। এই সব কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেবী দেবতার পুজো করে থাকি। আর এই পূজা অর্চার মাধ্যমে আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি, কারণ ঈশ্বর আমাদের মঙ্গলময়। তিনি আমাদের যখনই যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই সেই ঈশ্বরের উদ্দেশ্যে শুভদীপ অপেরার পক্ষ থেকে ছোট্ট একটি প্রয়াস। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী,
উৎসব কমিটির মাননীয় সভাপতি, সম্পাদক ও সমস্ত সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও দমকল বাহিনীর সমস্ত কর্মীবৃন্দকে শুভদীপ অপেরার পক্ষ থেকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রা শুরু পূর্বে কয়েকটি জরুরি ঘোষণা কমিটি জেনারেটরম্যান যিনি রয়েছেন তার উদ্দেশ্যে জানাই। আমাদের মঞ্চের কাছাকাছি যদি কোনো অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো জ্বলে থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেবেন এবং আমাদের মঞ্চে যতখানি বিদ্যুতের প্রয়োজন ততখানি সরবরাহ করবেন। সেই সঙ্গে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, যে সমস্ত খুঁটিতে শুভদীপ অপেরার মাইকের চোঙগুলি বাঁধা রয়েছে দয়া করে সেগুলো দেখে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না। তাতে যাত্রা শুনতে এবং শোনাতে বিশেষ অসুবিধে হতে পারে। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। এবং কমিটির উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, আমাদের নাটক চলাকালীন দয়া করে আপনাদের প্রচার মাইকটি চালাবেন না। জরুরি প্রয়োজনে শুভদীপ অপেরা সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন এবং সাজঘর থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তাটি ভলান্টিয়ার দিয়ে পরিষ্কার রাখবেন। সেই সঙ্গে আরও একটি আনন্দমুখর সংবাদ, শুভদীপ অপেরা সহ কলিকাতা, হাইরোড, বেলদা যে কোনো যাত্রাদল, অর্কেস্ট্রা, ড্যান্স টু পায়নের জন্য যোগাযোগ করুন। লক্ষ্মীকান্ত প্রধান, লীলা বাস স্ট্যান্ড, চাঁদকুড়ি, সবং, পশ্চিম মেদিনীপুর। আবারও বলি, শুভদীপ অপেরা সহ যে কোনো যাত্রাদল, অর্কেস্ট্রা, ড্যান্স টু বায়নার জন্য যোগাযোগ করুন। আপনাদের সবার কাছের মানুষ লক্ষ্মীকান্ত প্রধান, লীলা বাস স্ট্যান্ড, চাঁদকুড়ি, সবং, পশ্চিম মেদিনীপুর। সেই সঙ্গে সমস্ত দর্শক বন্ধু ও নায়ক বন্ধুদের জন্য আরও একটি আনন্দমুখর সংবাদ, এই শুভদীপ অপেরা 1432 সালে আপনাদের দরবারে নতুন রূপে নতুন সাজে হাজির হতে চলেছে মরমী পালাকার সুকান্ত মুখার্জি রচিত ও নির্দেশিত সুপারহিট সামাজিক যাত্রাপালা ময়লা গলির মল্লিকা। ময়লা গলির মল্লিকা। তাই সমস্ত নায়ক বন্ধু ও দর্শক বন্ধুদের শুভদীপ অপেরার 1432 সালে যাত্রাপালা দেখার জন্য আগাম আমন্ত্রণ রইল। কেউ দেখতে ভুলবেন না 1432 সালের শুভদীপ অপেরা আবারও চমক। সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত সুপারহিট সামাজিক যাত্রাপালা ময়লা গলির মল্লিকা। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ী, মা কালী, মা দুর্গা, মা শীতলা, মা মনসা, মা সরস্বতী ও শ্রী শ্রী রাধাকৃষ্ণজু ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। এস ভৌমিক পরিকল্পিত, গৌরী শঙ্কর বাইতে নিবেদিত, এস বেরা প্রযোজিত ও উদীয়মান সুপার গায়ক নায়ক অনেক ব্যানার্জি, সুর প্রচলিত নৃত্যে মাস্টার সুরজিৎ, আবহ মাস্টার হরেন্দ্রনাথ বাবু, মাস্টার বিনয় বাবু ও মাস্টার মানস বাবু, আলো ধ্বনি ডি সাউন্ড নিয়ন্ত্রণে নৃপেন্দ্র কৃষ্ণ জানা ও মাস্টার রোমিও, পরিবেশনায় দেবী মায়ের আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রতীক শুভদীপ অপেরা। যাত্রা জগতের একমাত্র রোমান্টিক জুটি সুপার গায়ক নায়ক প্রবীর কুমার ও দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা সোমাশ্রী অভিনীত শুভদীপ অপেরার 1431 সালের এক চমকপ্রদ সামাজিক যাত্রাপালা। উঠেছে বেজে শঙ্খধ্বনি, ঘুঁচবে আজি পাপের ছায়া, যুদ্ধক্ষেত্রে পাপীর দমনে এসে গেছে মশাল হাতে মহামায়া। মশাল হাতে মহামায়া, মশাল হাতে মহামায়া।
ঘুমোচ্ছে ঘুমোচ্ছে যেন এক সাক্ষাৎ পরী আমার আমার ফতেমা সুন্দরী। ফতেমা, আরে ফতেমা, দেখ দেখ আমি এসেছি ফতেমা। আরে ফতেমা, ছোট দাদা বাবু যে আপনি এত রাত এই ঝড় বাদলের রাতে আমার বাসা। এই ঝড় বাদলের আওয়াজ আরে নিকশ কালো রাতের অন্ধকার আমার যে বড় প্রিয় রে ফতেমা। আমার ইকবাল ভাইজান এখন বাড়িতে নেই, আপনি বরং পরে আসুন। দূর পাগলি, ইকবালের কাছে কে এসেছে রে? আমি তো এখানে এসেছি শুধু তোর জন্য রে পাগলি, শুধু তোর জন্য রে। আমার জন্য মানে? হ্যাঁ হ্যাঁ, কত রাত তোকে কাছে পাওয়ার ইচ্ছায় আমায় যে আজ লাগাম ছাড়া করে দিয়েছে রে। তাই তো আজ আমি তোকে আমার নিজের করে পেতে এসেছি। আয় না, আয় আমার কাছে আয়, কাছে আয় না, আয় না। ছোট দাদা বাবু আপনি মধ্যে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তোর সাথে আজ আমি আমার যৌবনের স্বাদ মেটাবো রে ফতেমা। আয় না, আয় আমার কাছে আয়, কাছে আয় না। খবরদার আর এগোবেন না ছোট দাদা বাবু। কে আছো? বাঁচাও! কর চিৎকার কর। তোর ওই চিৎকারের আওয়াজ আজ বাজের খেয়াল মিলে মিশে একাকার হয়ে যাবে রে। তাই তো এই কৈলাসপুরের হিংস্র জানোয়ারের শিকার আজ যে তোকে হতেই হবে ফতেমা। কি বলছিস? আমার ছেলে বিটঙ্ক এই কাজ করেছে? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ঘটনাটা যদি সত্যি না হতো তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম মণিমোহন। কারণ বিটঙ্ক শুধু তোর পুত্র নয়, আমার পুত্র সম। শিবু সমুর মতো বিটঙ্ককে আমি নিজের বলেই ভাবি, তার নামে মিথ্যা দোষারোপ দেব? তুই এটা ভাবলি কি করে? না রে বন্ধু না, আমি সেটা ভাবছি না, কিন্তু আমার ছেলে এমন কাজ করতে পারে এটা যে আমি কল্পনাতেও আনতে পারছি না। কল্পনা নয়, এটাই বাস্তব। আজ সকালে ইকবালের পাড়ার লোকেরা আমার বাড়িতে এসেছিল, তাদের মুখে সব কথা শুনে আমি প্রথম তোর কাছে আসার সিদ্ধান্তটা নিয়েছি। নারায়ণ, এখন কি হবে নারায়ণ? এতগুলো বছর ধরে তৈরি করা আমার মান সম্মান সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এই কৈলাসপুরের গ্রামের মানুষদের কাছে আমার মাথা যে সারা জীবনের জন্য নিচু হয়ে যাবে। এই অসম্মানের জীবন নিয়ে আমি বাঁচবো কি করে বন্ধু? আমি বাঁচবো কি করে? শান্ত হ বন্ধু, এখন এতটা উতলা হোস না, আমি তো আছি নাকি? ইকবাল আমার বহুদিনের পুরনো কাজের লোক, তার বোনের সাথে ছি 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 ছি। এসব কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কাঁদিস না বন্ধু, ঈশ্বর আছেন। ঈশ্বর? কোথায় ঈশ্বর? মা হারা ছেলেটাকে কোলে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম নারায়ণ। কোলে পিঠে করে মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম। এই গ্রামের মানুষদের কাছে এক আদর্শ করে গড়ে তুলতে চেয়েছিলাম। কোনোদিনও বুঝতে দিইনি মা হারার যন্ত্রণা যে কি হয়। যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি, তার ফলস্বরূপ ঈশ্বর আমায় কি দিল নারায়ণ? সারা জীবন ধরে বয়ে নিয়ে যাওয়া এক অসম্মানের যন্ত্রণা। ঈশ্বরকে দোষ দিয়ে লাভ কি বন্ধু? আসলে আমরা নিজেরাই সন্তান স্নেহে অন্ধ হয়ে তাদের লাভ ক্ষতির হিসেব না কষে আধুনিকতার মোড়কে মূর্তি দিয়ে এতটা লাই দিয়ে ফেলি, যার ফলস্বরূপ সমাজে চলার পথে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে, বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, তাই তো হোঁচট খায় বারংবার। নিজেদের ক্ষতির হিসেব নিজেরাই করতে পারে না। কিন্তু ইকবাল আর তার বোনের ক্ষতিপূরণ আমি কিভাবে পূরণ করব নারায়ণ? ক্ষতিপূরণটা ওদের নয়,
আমাকে দিতে হবে মণিমোহন বাবু। কি ব্যাপার আপনি? হ্যাঁ আমি অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম। আমার এক লাঠিতেই সব পেটে জব্দ। আমার এই কৈলাসপুর গ্রামে আমারই চোখের সামনে এত কিছু ঘটে যাবে, আর আমি এই কৈলাসপুর থানার বড় বাবু হয়ে সেখানে হস্তক্ষেপ করতে পারবো না। তাই কখনো হয় না, না না না। তাই তো সকাল থেকে নেমে পড়েছি ময়দানে। তাই ব্রেকফাস্টটা করতে পারিনি। না মানে বলছিলাম কিছু টাকা পয়সা হবে, আসলে এই গন্ডগোলের কাজে আমি আমার মানি ব্যাগ টানতে ভুলে গেছি। কোথায় আছে? হাতি গর্তে পড়লে চামচিকেতেও লাথি মারে। চামচিকিটা যে আসলে কে সেটাই তো গুলিয়ে যাচ্ছে কাকা বাবু। বিটঙ্ক, বিটঙ্ক, কি করেছিস তুই? কি করেছিস তুই? ইকবালের বোনকে ধর্ষণ। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় যে তোমার ছেলে হয়ে আমি এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারি বাবা? তাহলে কি কৈলাসপুরের মানুষেরা সব মিথ্যে কথা বলছে? মিথ্যে বলছে নাকি তাদের দিয়ে মিথ্যে বলানো হচ্ছে, সেটাই তো আসল প্রশ্ন কাকা বাবু। কি বলতে চাইছিস তুই? মিথ্যে না মানে মিথ্যে অভিযোগ মণিমোহন বাবু। আপনার ছেলের বিরুদ্ধে যে কোটি কত মানুষ ইকবালের বোন ফাতেমাকে ধর্ষণ করার অভিযোগ নিয়ে এসেছিল, তারা এখন সবাই জেলে ওই মিথ্যে অভিযোগ করবার কেসে। মিথ্যে? মিথ্যে মানে? এতগুলো মানুষ সবাই মিথ্যে কথা বলছে কেন কাকা বাবু? সত্যি হলে বুঝি আপনার বড় লাভ হয়ে যেত। পিটাঙ্ক, গলাটা নামিয়ে কথা বলুন কাকা বাবু। আপনি তো ভালো করে জানেন যে আমার বাবা অসুস্থ। যে অসুস্থ মানুষটাকে তার ছেলের সম্পর্কে যাচাই না করে একটা মিথ্যে অভিযোগের খবর দিয়ে আরো অসুস্থ কইতে এসছেন। আচ্ছা আপনি কি মানুষ নাকি মানুষের মুখোশধারী একটা অমানুষ? তোর এত বড় স্পর্ধা, তুই তোর এই পিতৃতুল্য মানুষটাকে অপমান করছিস। আর তোমার অপমান, আমাদের পরিবারের অসম্মান, তার কোনো মূল্য নেই তোমার কাছে, কিন্তু আমার কাছে আছে বাবা। অফিসার, আপনি ইকবাল আর ফাতেমাকে টাকার ব্যবস্থা করুন। বলতে হবে না স্যার, যা বুঝে কোপ আমি মেরে দিয়েছি। না মানে ওদের আমি ডেকে পাঠিয়েছি। এই তোমরা ভেতরে এসো। বলো বলো ইকবাল, এবার আসল সত্যিটা তুমি সবার সামনে বলো। ইয়ে না মানে কি হলো? মানে বলে চুপ করে গেলি কেন? বল আসল মিথ্যেটা। না মানে সত্যিটা বল। ইকবাল, তোমার কোনো ভয় নেই, যেটা সত্যি তুমি সেটাই বলো। আসলে সর্বৃষ্টি রাতে বাসার আলো চলে গেছিল, তাই ঘরের মধ্যে কে ঢুকে আমার আমার ফাতেমার ইজ্জত নিছে, আর সেটা ভালোভাবে বোঝে নাই ফাতেমা। তাই যদি হয়ে থাকে তাহলে সবাই বিটঙ্কর দিকে আঙুল তুলছে কেন? ইকবাল, ইকবাল, এই ইকবাল, তুমি কি কোনো কিছুতে ভয় পেয়ে সব কথা বলছো? নান বাবু, পুলিশ আহমেদ আপনি তো নন, তাহলে জেরাটা আমাকেই করতে দিন। বল তাহলে তোরা বিটঙ্ক বাবুর নাম বলেছিলি কেন? বল। আগে না 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 নারায়ণ বাবু আমার এই 5,000 টাকা দিয়ে বলেছিলেন ওই বিটঙ্ক বাবুর নামে কুকর্মের দোষ দিলে উনি আরো টাকা দেবেন, তাই। মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যে। ইকবাল, এই ইকবাল, এ তুমি কি বলছো? মণিমোহন, তুই বিশ্বাস কর, এ সম্পূর্ণ মিথ্যে। আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। আমি কেন কেন এসব কাজ করতে যাব? ময়দান থেকে প্রতিপক্ষকে সরাতে, বিজনেসে একা মুনাফা লুটতে, কৈলাসপুরের একচ্ছত্র ক্ষমতার অধিপতি হতে। পিটাঙ্ক, বাবা আপনাকে বন্ধু নয় কাকা বাবু, নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত, তার প্রতিদানটা আপনি এইভাবে দিলেন কাকা বাবু। নিজের লোক দিয়ে ফাতেমাকে ধর্ষণ করিয়ে সে দায়টা আপনি আমার উপর চাপিয়ে দিয়ে আপনি আমার বাবাকে মেরে ফেলতে গেলেন। ছি 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 কাকা বাবু, ছি। তুই তুই কেন চুপ করে আছিস মণিমোহন? কেন কিছু বলছিস না? ও ও এসব কি বলছে? বন্ধুর ভালোবাসার প্রতিদানে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন। ইকবাল যাও তুমি, আর তোমার ব্যবস্থা আমি পরে করছি। এইবার বলুন স্যার, না মানে বিটঙ্ক বাবু, এই নারায়ণ বাবুকে কি করা যায়? একজন আসামির সঙ্গে যেটা করা উচিত আপনি সেটাই করবেন অফিসার। বেশ, তাহলে তাই হোক। আমি এক্ষুনি রেস্টুরেন্ট তৈরি করছি, আর নারায়ণ বাবু আপনিও তৈরি থাকবেন। আর হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না, নাহলে তো শুনলেনি আমার নাম অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম। আমার এক লাঠিতেই সব বেটে জব্দ। ভালোই করলে বিটঙ্ক, বুড়ো কাকা বাবুর ভালোবাসার ভালোই দাম তুমি দিলে। চলি রে মণিমোহন, কারাগারে যাবার প্রস্তুতি করে গিয়ে চলি। আমি তাহলে আসি বিটঙ্ক বাবু। চলে যাচ্ছেন যে অফিসার, ব্রেকফাস্টের সাথে লাঞ্চ আর ডিনারের টাকাটা নিয়ে যাবেন না?
নাকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে আপনাকে করিয়ে দিয়েছেন আপনার স্যার না মনে বিটঙ্ক বাবু? না মানে ভাবছি আজ আমি উপোস করেই থাকবো। চলে তুমি কি বলতে চাইছো বাবা? তুমি কি বলতে চাইছো? ওই ক্রিমিনালটাকে আমি একদম চুপ। বাবা বাবা কে বাবা? আমি কোনো ধর্ষকের বাবা নই, আমি কোনো অপরাধী সন্তানের বাবা নই। আমি তোমার থেকে অনেক বেশি বসন্ত দেখেছি বিটঙ্ক। তাই কোন রং কেমন দেখতে হয় আর কোন রঙের সাথে কোন রং মেশালে তা অন্য রং হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। বাঙালিরা সারা জীবন আবেগের রঙেই অন্ধ হয়ে গেল বাবা। তাই তারা আসল আর নকলের মধ্যে যাচাই করতে পারে না। ওই নারায়ণ চ্যাটার্জি তোমার বন্ধু তাই না বাবা? তাহলে বলো কেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পদটা তোমাকে দেয় না? কেন ধানের কোয়ালিটি সমান কাগজ প্রতি বছর বড় বড় কন্ট্রাক্টগুলো উনি পেয়ে যান? কেন কেন পারিবারিক আভিজাত্যে এই গ্রামের মানুষদের কাছে ওনাদের থেকে আমাদেরকে পিছিয়ে থাকতে হয়? কি নেই আমাদের বাবা? কি নেই? সততা, উদারতা, মনুষ্যত্ব, আর তার প্রমাণ তুমি আজ আমাকে দেখিয়ে দিয়েছো বিটঙ্ক। সততা, উদারতা, মনুষ্যত্ব। আচ্ছা বাবা, এই এত কিছু দেখিয়ে তুমি জীবনে কি পেলে বাবা? এত কিছুর পর ওই চ্যাটার্জি পরিবার মানুষের চোখে বড় না বাবা? তোমার এই দুর্বল বোকা বোকা মানবিকতার খেলায় আমি যে আর খেলতে পারবো না বাবা। আমি রাজ করতে চাই, কৈলাসপুরের এক অদ্বিতীয় হয়ে আমি বাঁচতে চাই বাবা। আর তার জন্য যেটা করা দরকার আমি সেটাই করবো বাবা। একচ্ছত্র ক্ষমতার অধিপতি হতে যদি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করতে হয় আমি সেটাই করবো বাবা। ক্ষমতার নেশায় তুমি পাগল হয়ে গেছো বিটঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর এই পাগলামির উপর ভর করেই তো শাসন করবো গোটা কৈলাসপুরটাকে। এই কৈলাসপুরের প্রতিটা মানুষ দিনে দুপুরে আমাকে সালাম করবে বাবা, সালাম করবে। আমি যা যা বলবো ওরা তাই করবে বাবা। ভগবান হিসেবে ওরা আমার পুজো করবে বাবা, পুজো করবে। তোমার সেই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ করতে দেব না শয়তান। তার আগে তোমাকে আমি বাবা, ও ও বাবা, তুমি কি সত্যি সত্যি বাবা? কেন কেন বাবা, কেন তুমি আমার এই মাথাটাকে এভাবে গরম করালে বাবা? তুমি তো জানো যে আমার এই মাথাটা গরম হয়ে গেলে আমার দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে যায় বাবা। আমি কি করি আমি নিজেও বুঝতে পারি না। তবু সবটা জেনেও তুমি কেন এমন করলে বাবা? ওঠো না বাবা, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই বাবা। ওঠো না বাবা। বাবা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার দু চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো। ও দেখেছি মন্দ ভালো, পিতা স্বর্গ, পিতা ধর্ম। ওঠো না বাবা, কথা বলো না বাবা। বাবা
খুনি মোহন সাঁতরা। এইবার আমাকে কে আটকাবে? এইবার তোমার সাম্রাজ্যে আমি হব সম্রাট। দেখো দেখি কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। সেই কোন ভোরে উঠে আজ আমি সকলের জন্য রান্না করলাম, আর করব না। আজ যে আমার শিবুর জন্মদিন। এই দিনটাতে ছেলেটাকে একটু ভালো মন্দ খেতে দিতে পারি। আর হতভাগার কাণ্ড দেখো, আজকের দিনেও কাজ শেষ হয় না। সেই কোন সকালে বলে গেল, মা আমার জন্য একটু পায়েস রান্না করে রাখবে তো, আমি লুকিয়ে লুকিয়ে এসে তোমার হাতে পায়েস খেয়ে যাব। আর কিছুক্ষণ পরে ওর বাবা চলে আসবে। এবারও কি ওর মুখে একটু পায়েস তুলে দিতে পারবো না? ঈশ্বর যার কপালে সে খায় মা, এখানে ঈশ্বর কি করতে পারে? বৌমা, আপনার সৎ ছেলের জন্য আপনারা তো ভালোবাসা আসে কোথা থেকে বলুন তো? যার জন্য আপনি বাবার বিপক্ষে কাজ করেন। বৌমা, এই সমাজ আমাকে শিবুর সৎমা বানালেও আমি জানি শিবুর কাছে আমার স্থান কোথায়। আর তোমরা যতই আমার শিবুকে সৎ ছেলে বলে কটাক্ষ করো না কেন, আমার হৃদয় জানে সমর মতো শিবু আমার নিজের সন্তান। পরকে আপন করে আর আপনকে পর করবার বোকামি আপনি করতে পারেন মা, কিন্তু আমি পারি না। বাবা যদি জানতে পারে আপনার সৎ ছেলের জন্মদিনে পায়েস রান্না করেছেন তাকে খাবেন বলে, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে তার কোনো আইডিয়া আছে আপনার? আর যদি থাকতো তাহলে এই ভুলটা আপনি করতে পারতেন না। ভুল? কোনটা ভুল? ছেলের জন্মদিনে এক মা তাকে পায়েস খাওয়াবে, এটা ভুল? ছেলের জন্মদিনে এক মা তার মঙ্গল কামনা করবে, এটা ভুল? যদি তাই হয়ে থাকে বৌমা, তাহলে এই ভুল কাজটা করতে আমি বারংবার রাজি। আর এই ভুল কাজ করার জন্য আমায় যদি মাসুল দিতে হয় তাতেও আমি রাজি। গত 5 বছর ধরে এই দিনটাতে শিবুর মুখে এক ফোঁটা পায়েস আমি তুলে দিতে পারিনি বৌমা। ছেলেটার এই সামান্য আবদার মা হিসেবে আজ যে আমায় পূরণ করতেই হবে। বেশ, তাহলে আপনি আপনার সৎ ছেলের আবদার পূরণ করুন, তবে দেখবেন পরে আবার কোনো কিছুর জন্য আমাকে দোষ দেবেন না। চলি, দেখুন পায়েসটা আপনি খাওয়াতে পারেন কি না। বৌমা, বৌমা চলে গেল। না না, বৌমা কাউকে বলার আগে এই পায়েস শিবুকে খাওয়াতেই হবে। শিবু, শিবু তুই কোথায়? শিবু, শিবু। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যা। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। শিবু, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নবদিন মন অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো। নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো।
ভরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো গো সুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো গো সুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশা, বেহাগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশা, বেহাগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল আবার আলোয় সব ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। শিবু, মা, মা তুমি আমার জন্য পায়েস রান্না করেছো? আমার ছেলে তার জন্মদিনে পায়েস খেতে চেয়েছে, আর আমি তা করবো না, তাই কাখানা হয়? মা, এই দেখ পায়েস, এই, তাড়াতাড়ি খেয়ে নে। কমলা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আড়াল করে ওই গর্ধবটাকে পায়েস খাওয়াচ্ছ? বাবা, মা আসলে নিজে থেকে এই কাজ করেনি, আসলে আমি। চুপ করো। তুমি কে? তুমি আমাদের জীবনে অন্ধকার ছাড়া আর কিছু নাও। তুমি আমাদের জীবনে জীবন্ত বোঝা ছাড়া আর কিছু নাও। তুমি কি করলে বৌমা? এইভাবে শিবুর মুখ থেকে আমার তৈরি অন্ন কেড়ে নিয়ে কি লাভ পেলে তুমি? জন্মদিনের দিনে ও ছেলেটাকে শাস্তির হাত থেকে মুক্তি দিলে না তোমরা? ভুল করলি তার শাস্তি যে পেতেই হয় মা, এখানে আমার কি করার আছে বলুন? বৌমা, না মা, না, বোন তো ঠিক কথাই বলেছে। অন্যায়ের শাস্তি যে আমাকে পেতেই হবে। আমাদের মতো মানুষদের জীবনে শাস্তি পাওয়ার যে কোনো শুভ অশুভ দিন থাকতে নেই। প্রত্যেকটি দিন আমাদের কাছে শাস্তি পাওয়ার দিন। জন্মের পর মাকে হারানোর শাস্তি, ঠিকমতো লেখাপড়া না করার শাস্তি, বাবার স্বপ্ন পূরণ করতে না পারার শাস্তি। হ্যালো হ্যালো, না মা, না, বোন তো ঠিক কথাই বলেছে। অন্যায়ের শাস্তি যে আমাকে পেতেই হবে। আমাদের মতো মানুষদের জীবনে শাস্তি পাওয়ার যে কোনো শুভ অশুভ দিন থাকতে নেই। জন্মের পর মাকে হারানোর শাস্তি, ঠিকমতো লেখাপড়া না করার শাস্তি, বাবার স্বপ্ন পূরণ করতে না পারার শাস্তি, পরিবারের যোগ্য সন্তান হতে না পারার শাস্তি। এতগুলো শাস্তির ভাগ যে একটা গোটা জীবনে শেষ হওয়ার মতো নয়। তাই তো আমি পরের জন্মে আমার এই বাবার সন্তান হয়ে জন্ম নিতে চাই, যাতে করে বাকি থেকে যাওয়া শাস্তির ভাগটা উনি পূরণ করতে পারেন। তোমার মতো সন্তানকে জন্ম দেবার চেয়ে নিঃসন্তান থাকাটা অনেক ভালো। কি বলছো তুমি? ঠিকই বলেছি। চানার্দি পরিবারের ছেলে হয়ে দিনের পর দিন চাষিদের সঙ্গে সময় কাটিয়েছে। পড়াশোনার বন্ধুরা পিছিয়ে পড়েছিল ওর থেকে, তাই আমাকে না জানিয়ে পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে। এই গ্রামের কেউ মহামারীতে মারা গেলে ডোমের কাজ পর্যন্ত করেছে। এই চানার্দি পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে তোমার এই গুণধর ছেলে। এরপরেও তুমি বলতে চাও কমলা, কি করেছে তোমার এই গুণধর ছেলে? ঠিক বলেছেন আপনি। আমার মতো বেয়াদব বাউন্ডুলে অশিক্ষিত ছেলেদের সন্তান হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষের সেবা করার শিক্ষা তো আপনি আমাকে দিয়েছেন বাবা। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর কথা তো ছোটবেলা থেকে আপনি আমাকে বলে এসেছেন বাবা। হ্যাঁ বলেছিলাম, তাই বলে নিজের পারিবারিক আভিজাত্য মান সম্মানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি তো তোমাকে এসব করতে বলিনি। একজন ধান চাষের ছেলে ধান চাষ করলে সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে তো ধান ব্যবসার ছেলে ধান চাষ করলে সেটা কেন অন্যায় হয় বাবা? চাষাবাদ করাকে অসম্মানের, কারণ তারা আমাদের তোরে নিচু তোলার শ্রেণী বলে। কিন্তু সমাজের এই উঁচু নিচু মানুষের সংজ্ঞাটা যে আমাদের কাছে বড় ভুল বাবা। তুমি কি আমাকে সামাজিক শিক্ষা দিতে চাইছো? না বাবা, না, আমি শুধু আপনাকে এটুকু বোঝাতে চাইছি, উঁচুতলার মানুষদের যদি এতটাই সম্মান যাওয়ার ভয় থাকে, তাহলে কেন নিচুতলার মানুষদের শস্যের উপর ফসলের উপর তাদের নির্ভর থাকতে হয়? কেন দেশের সম্মান বাঁচাতে বর্ডার লাইনে বন্দুক হাতে শীত গ্রীষ্ম বর্ষায় ওই নিচুতলার মানুষদের দাঁড় করাতে হয়? ভুলে যাবে না বাবা। দেশের খাদ্য সংগ্রহ থেকে শুরু করে দেশের সুরক্ষায় সবচেয়ে বড় অবদান যদি কারো থেকে থাকে, তাহলে নিচুতলার মানুষদের নাম সবার আগে আসবে। আর তাদের কাজকে অসম্মানিত করার ভুল যারা করে থাকে, তারা আর যাই হতে পারে, সত্যিকারের মানুষ কখনো হতে পারে না। তোমার এত বড় সাহস, তুমি তোমার বাবাকে? বাবা, তাহলে আজ আপনি অন্তত স্বীকার করে নিলেন যে আপনি আমার বাবা। শিবু, বহু বছর পর আমি আমার জন্মদিনের পাওনা উপহার পেয়ে গেলাম মা। উপহার, উপহার। আমি আজ আপনার ছেলেকে বলবো বাবা যে কিভাবে আপনার এই ছেলে আপনাকে অপমান করেছে।
তাহলে আজ আপনি অন্তত স্বীকার করে নিলেন যে আপনি আমার বাবা। শিবু, বহু বছর পর আমি আমার জন্মদিনের পাওনা উপহার পেয়ে গেলাম মা। উপহার উপহার। আমি আজ আপনার ছেলেকে বলবো বাবা যে কিভাবে আপনার এই ছেলে আপনাকে অপমান করেছে। কি সাহস! বাবাকে বলে কিনা অমানুষ। আমার যদি এমন ছেলে থাকতো তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আপনি এইভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কি করে বাবা? বৌমা কি বলছো তুমি এসব? আসলে জানে না মা, জীবন থেকে বার করে দেওয়া আর ঘর থেকে বার করে দেওয়ার মধ্যে ফারাকটা কি হতে পারে? তুমি ভুল করছো বোন। নিজের বাবাকে মানুষ বলে নিজেকে মানুষ প্রমাণ করার শিক্ষা আমি পাইনি। আর যে শিক্ষার পাত্র আমি এতক্ষণ ধরে পড়লাম সেটা আমার লেখা নয়, আমার বাবার লেখা। ছোটবেলায় সংগ্রহ করা আমার এক শিক্ষার খাতা। আমার উপর রেগে গিয়ে আমার বাবা হয়তো অনেক সময় অনেক কথা বলে থাকেন, কিন্তু আমি তো জানি রাগ অভিমানের পেছনে লুকিয়ে থাকা সেই মানুষটাকে। বাবা, আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যাওয়ার আগে একটা কথা শুধু একটু বলতে চাই, বলতে পারেন একটা ক্ষুদ্র অনুরোধ। শেষ 5 বছরে জন্মদিনের আশীর্বাদ আমি পাইনি, তাই আজ একটিবারের জন্য আপনার পায়ে হাত দিয়ে আমায় একটু প্রণাম করতে দেবেন। শুধু একটিবার, শুধু একটিবার। কি গো, ছেলেটা কি বলছে? ওর কথাটা অন্তত একটিবার শোনো, একটু আশীর্বাদ। আশীর্বাদ? কমলা, মনের ইচ্ছের বিরুদ্ধে আমি যে কোনো কাজ করতে পারি না সেটা তুমি এতদিনে অন্তত ভালো বুঝে গেছো। তাই মিথ্যে আশীর্বাদ করার অভিনয়টা আমি করতে পারবো না। রামু কিছুদিনের জন্য বাড়ি গেছে, তোমার ছেলেকে বলে রেখো আমার বসার ঘরটা যেন পরিষ্কার করে রাখে। আজ উকিলবাবু আসবেন। উকিলবাবু আর আসবেন না বাবা? একই সোমনাথ, তুমি কখন এলে? আর উকিলবাবু আসবেন না মানে? যে জমি দখলের মামলা বিটঙ্কতা বাবার বিরুদ্ধে করেছিলেন সেটা সে তুলে নিয়েছে। ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। আমি যাই, আমি মন্দিরে পুজো দিয়ে আসি, পুজো দিয়ে আসি। কি বলছো তুমি? মামলা তুলে নিয়েছে মানে? সেটাই তো আমি বুঝতে পারছি না বিদিশা, বিটঙ্কতা হঠাৎ করে এমন কাজটা করলো কেন? সত্যের কাছে মিথ্যের পরাজয় যে অনিবার্য রে ভাই। মিথ্যে যত বড়ই হোক না কেন, সত্যকে সে ভয় পেয়েই চলে। তা জমিটা নিয়ে এখন কি করা হবে? কেন? তুমি তো আমাকে বলেছিলে সমু যেভাবে হোক ওই জমিতে একটা বাংলো বাড়ি বানিয়ে দেবে আমার। মানে আমি সমু সমু বোন সাহেব কি বলছি? ওটা একটা ধানি জমি, তাছাড়া ওখানে বাড়ি বানালে পরান চাচা মেহের আলী এরা চাষ করবে কোথায়? ওদের জন্য তো বাবাই লড়াইটা করেছিলেন। দাদা, দাদা বাবা কিসের জন্য কি করেছিল আর না করেছিল তা তোর থেকে না আমি ভালো জানি, কারণ বাবার বিজনেসটা আমাকেই দেখতে হয়। আর তুই তো গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াস, তাই জমি সংক্রান্ত ব্যাপারে তোর নাকটা না গলা নয় ভালো। না রে ভাই, আমি নাক গলাতে চাইছি না। আমি জানি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমার থেকে তুই অনেক ভালো বুঝিস, সে বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু মাটির মূল্যটা বোধ হয় তোর থেকে আমার একটু বেশি জানা। হবে না, চাষা বলে কথা, তুমি বাদ দাও তো সব কথা। এই বাবাকে একটু বুঝি বলো না প্লিজ। হ্যাঁ না মানে বাবা, বাবা বলছিলাম কি, আসলে আসলে বিদিশার অনেক দিনের ইচ্ছে ওই জমিটাতে যদি। সোমনাথ, তুমি কোর্ট থেকে সদ্য ফিরেছ, তুমি ক্লান্ত, বৌমাকে নিয়ে ঘরে যাও। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করব। আচ্ছা বেশ, তাহলে আমি ঘরেই যাচ্ছি। চলে এসো বিদিশা। ঘরে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে আসতে হবে। আমি আসলাম বাবা। বিটঙ্ক কেন কেসটা তুলে নিয়েছে? আপনি কি আমাকে কিছু বলছেন? এ ঘরে তোমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে প্রশ্নটা তোমাকেই করেছি। আমি কি করে জানবো বলুন? ওইসব কোর্ট কাচারের ব্যাপার আমার মাথায় ওসব কিছু ঢোকে না। ও সময় ভালো বোঝে। সোমনাথ এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী হওয়ার সমস্ত গুণই রাখে, কিন্তু এখনো এতটা গুণ হয়নি যে আতস কাচের ভেতর দিয়ে সবটা দেখতে পেয়ে যাবে। 5 বছর আগে আমি তোমাকে যে ভুলটা করতে বারণ করেছিলাম সেরকম কোনো ভুল তুমি করনি তো? সেটা জেনে আপনি কি করবেন বাবা? 5 বছর আগে আপনার বারণ না শুনে যে কাজ আমি করেছি তার জন্য কি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন? তাহলে আপনার জেনে কি লাভ হবে বলুন? আপনি তো আমার জীবনে আর কোনো পরিবর্তন আনতে পারবেন না। তুমি আগুন নিয়ে খেলতে চাইছো? তুমি জানো না ওই বিটঙ্ক কতবার ধরতো শয়তান? ওর জন্য আমি আমার বন্ধুকে হারিয়েছি, ইকবাল তার বোনকে হারিয়েছে, আর আর আমার মান সম্মান হারাতে দেবো না বাবা। যতক্ষণ এ দেহে প্রাণ থাকবে আপনাকে আর আপনার সম্মানকে আমি হারাতে দেব না।
আপনার ছেলে হিসেবে না হোক, আপনার একজন ভৃত্য হিসেবে এটা আমার প্রতিজ্ঞা। যত বড় ঝড়ই আপনার জীবনে আসুক না কেন, তাকে আগে আমার সাথে লড়াই করতে হবে। আর বিটঙ্ক তো অনেক ছোটখাটো জিনিস। তার মানে তুমি আবার বিটঙ্ককে মেরে দিতাম। ভালোই ভালো আমার কথা না শুনলে এবার আমি সত্যি সত্যি মেরে দিতাম। তুমি শিবনাথ চ্যাটার্জি, এই চ্যাটার্জি পরিবারের বড় ছেলে। নিজের মানুষদের ভালো রাখার জন্য কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না আমার। আপনি আমাকে ছেলে বলে স্বীকার না করলেও আমি তো জানি আপনি আমার বাবা। তাই আপনাকে ক্ষতি করবে, আমার গ্রামের মানুষদেরকে ক্ষতি করবে আপনার ছেলে। আমি তো সেটা মেনে নিতে পারবো না বাবা। ওই বিটঙ্ক যদি পুরনো হয় তাহলে বাঘাতে তুলে ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, পরাণ চাচা মেহেরানিদের আপনি বাঁচান বাবা। আজ আপনার সাহায্য যে ওদের বড় প্রয়োজন। ওদের উপর একটু দয়া করুন বাবা, একটু দয়া করুন। শিবু, এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি। গীতা বাইবেল ত্রিপিটকা শোনা যায় রামায়ণী। কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী। হাজার সূর্য চোখের তারা আমরা যে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল। জবাব দেব এবার আমি। ওই শিবনাথ চ্যাটার্জি আর নারায়ণ চ্যাটার্জিকে আমার পরাজয়ের জবাব। ওই শিবনাথ চ্যাটার্জির বুদ্ধির জোরে বারবার ওই নারায়ণ চ্যাটার্জি আমার কাছে হেরেও হারছে না। তবে তবে এবার ওদের হারতেই হবে অফিসার। আমি বলছিলাম কি স্যার, আমাকে একটা সুযোগ দিন না। আপনি তো জানেন আমার নাম অফিসার ঢোলকৃষ্ণ পন্ত। আমার এক লাঠিতেই সব বেটা জব্দ। না অফিসার, ওই শিবনাথকে জব্দ করতে গেলে লাঠি নয়, প্রয়োজন অস্ত্রের। অস্ত্র মানে AK-47 নাকি স্নাইপার? আমার এই পিস্তল দিয়ে কোনো কাজ হবে না স্যার। ওসব অস্ত্র নয় অফিসার, আমার চাই ব্রহ্মাস্ত্র, যা ওই চ্যাটার্জি পরিবারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। সেই ব্রহ্মাস্ত্র। সেই অস্ত্র আপনি কোথায় পাবেন স্যার? পাবো নয় অফিসার, পেয়ে গেছি। আর তাকে নিয়ে আসবে আমার সব থেকে বিশ্বস্ত অনুচর গুন্ডা। আচ্ছা অফিসার, বলতে হবে না স্যার, বুঝে কোপ আমি মেরে দিয়েছি। না মানে আপনি এই থানায় আসবার অনেক আগে আপনার ওই গুন্ডা বাবুকে লকআপ থেকে বের করে সেবা শুশ্রূষা শুরু করে দিয়েছি। কোনো মানে হয় বলুন? এত মার কেউ কাউকে মারতে পারে? তবুও তো আপনি শিবনাথকে অ্যারেস্ট করতে পারলেন না অফিসার। কি করবো বলুন স্যার? আপনি তো জানেন আমার নাম অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম। কিন্তু ওই বেটা তো হলো না লাঠিতে জব্দ। তাছাড়া জমি সংক্রান্ত ব্যাপারে আপনার ওই গুন্ডা বাবুর মুখ থেকে যেভাবে জালিয়াতির কথাগুলো বের করলো, তাতে আমার আর কি করা থাকতে পারে বলুন? তবে আমার নামও বিটঙ্ক সত্র। একটু একটু করে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আমার অবর্তমানে আমার ছেলেদের গায়ে হাত। ওর হাত আমি কেটে দেবো বস। আপনি শুধু একবার আমায় বলুন, ওর হাত দুটো কেটে আমি আপনার পায়ের সামনে এনে ফেলবই। কিছু মনে করবেন না স্যার, শিবুর হাতে মার খেয়ে গুন্ডা বাবুর মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই বোধ হয় এইসব ভুলভাল বকছেন। এই শালার অফিসার, আজ তো কি গুন্ডা, এখন মাথা গরম করার সময় নয়, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যে যে আঘাত ওরা আমাদেরকে করেছে তার পাল্টা আঘাত দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তবে সেটা মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায় করতে হবে। আর ফোনে আমি তোকে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? মনে আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। অফিসার,
যান মিষ্টি আনার ব্যবস্থা করুন। কোনো শুভ কাজ শুরু করবার আগে মিষ্টি মুখ করা যে বড়ই প্রয়োজন। আমার বাবা বলতেন। সত্যি বাবার সুযোগ্য সন্তান আপনি। না মানে আমি এক্ষুনি মিষ্টি আনতে বলছি স্যার। আসুন। এই যা। আবার কি হলো? না মানে মানি ব্যাগটা তো ধরুন। সত্যি স্যার আপনি না শয়তান। আগে হ্যাঁ কি বলেন? আপনি হলেন স্বয়ং ভগবান। কি করে যে মনের কথা বুঝে যান। আমি নিজেকে এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি স্যার। আসি স্যার আসি গো। না জবাব চাই না তোমার নারায়ণ চ্যাটার্জি। তৈরি হও, আমার জবাব আসছে। আর আমার জবাব ওই ব্রহ্মাস্ত্র। আসমান থেকে বসা পড়বে। দেখো বাবু খেলা দেখো রে, বাদর লাচবে ছুকড়ি লাচবে, আসমান থেকে বসা পড়বে। লাচবে বুড়া লাচবে ছোড়া লাচবে তোরা থক থক, লাচলে আমি লাচলে তখন তোদের বুকে থক থক। লাচবে বুড়া লাচবে ছোড়া লাচবে তোরা থক থক, লাচলে আমি লাচলে তখন তোদের বুকে থক থক। বাদর লাচবে ছুকড়ি লাচবে, আসমান থেকে বসা পড়বে। রাম লাচবে শ্যাম লাচবে লাচবে বাবুর মন, দুনিয়া লাচবে লাচবে আমি রাধার মতনি। রাম লাচবে শ্যাম লাচবে লাচবে বাবুর মন, দুনিয়া লাচবে লাচবে আমি রাধার মতন। দেখো বাবু খেলা দেখো রে, বাদর লাচবে ছুকড়ি লাচবে, আসমান থেকে বসা পড়বে। আসমান থেকে বসা পড়বে, আসমান থেকে বসা পড়বে। সত্যি রে ফুলমতি, তুই না থাকলে আমাদের এই পুতুল বিক্রি করা সত্যিই খুব কষ্টের হতো। ওর এই নাচ গান মানুষকে এতটা আনন্দ দেয়, পুতুল না কিনে কেবার ভিড়তেই পারে না। আরে সে তো হবে, আমার ফুলমতি দিদির মতো এত ভালো গানের গলা এই কৈলাসপুরে আর কার আছে বল? আছে, একজনের আছে জানিস। বিকেল বেলা সরষে ক্ষেতের উপর সূর্যের সোনালি আলো দেখলে যে অনুভূতি হয়, নদীর এপার থেকে এপার পর্যন্ত ঢেউয়ের সাথে মিশে থাকার সূর্যের আলো দেখলে যে অনুভূতি হয়, তার গান শুনলে ঠিক তেমনি অনুভূতি হয়। আমি শুনেছি সেই গান আমি আজও ভুলতে পারিনি। তা ফুলমতি দি সেই স্বপ্নের রাজকুমারটা কে শুনি? আসলে সে যে কে তা আমি। তোরা দুজন মিলে আমার ফেরকে দিচ্ছিস? দাঁড়া তোদের হচ্ছে। আমার গানটা দেবো না, সারা জীবনের জন্য আমার পেছনে লাগা বার করে দেবো। এটা ধর আজকের রোজগারের টাকা। বাবলি, এখান থেকে তুই তোর কলেজে টাকা দিয়ে দিবি। আর বান্টি, এখান থেকে তুই কিছু টাকা নিয়ে বাজারে ভিখারি মাইদের জন্য চাল ডাল কিনে নিয়ে আসবি। আর বাকিটা মতো তো রেখে দে, কাল শহরে গিয়ে কিছু নতুন পুতুল কিনতে হতে পারে। কিরে হা করে দাঁড়িয়েছিস কেন? যা। দিদি কিরে কি হলো? কাঁদছিস কেন? দেখ বান্টি, দেখ আমার পাগলি মেয়ের কাণ্ড দেখ। আনন্দে আনন্দে কাঁদছে রে ফুলমতি, এ কান্না যে ওর আনন্দে, ওকে তুই কাঁদতে দে। তাছাড়া এই কৈলাসপুরে আমাদের মতো হতভাগ্যদের কথা কে ভাবে বলতো? আমাদের মতো অনাথ বেজন্মাদের ভালো রাখার জন্য তুই যে একেবারে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছিস রে ফুলমতি। তুই না থাকলে ওই বিটঙ্কের অত্যাচারে কবেই শেষ হয়ে যেতাম। টাকার জোরে শয়তানটাই বাজারটা পর্যন্ত কিনে নিয়েছে। প্রতি মাসে ওকে আমাদের টাকা দিতে হয়, আর না দিতে পারলে চলে অত্যাচার। ভিখারি মাকে পর্যন্ত রেহাই দেয় না। তুমি আসবার পর এবারে বাজারের মানুষগুলো রক্ষা পাবে দিদি। তোমার উপর যে আমাদের অনেক আশা, অনেক ভরসা। কেন করিস এত আশা ভরসা আমায়? যদি কোনোদিন এমন হয় যে তোদের আশা ভরসার মান আমি রাখতে পারলাম না, যদি কোনোদিন এমন হয় যে তোদের সব ধারণা একদিন ভুল প্রমাণিত হয়, তখন কি ভালোবাসা এত আশা ভরসা আমার উপর থাকবে তোদের? বল। থাকবে দিদি, থাকবে। কারণ আমরা জানি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে,
কিন্তু আমাদের ফুলমতি কোনোদিন ভুল হতে পারে না। তুই আমাদের ঠকাতেই পারিস না, কিছুতেই না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার এইসব ইমোশনাল ড্রামা বন্ধ করে এবার তোদের কাজে যাও তো দেখি। আমার আবার অনেক কাজ বাকি আছে। তোমার এখন আবার কি কাজ? বাজার তো বন্ধ হয়ে গিয়েছে। সে তোরা বুঝবি না, কিছুদিন ধরে বাতাসে একটা পড়ে গন্ধ পেতে শুরু করেছি। চোখ কান খোলা রাখিস, বিপদ কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক বলেছিস তুই, কানা ঘোষা আমিও অনেক কিছু শুনেছি। কি শুনেছিস তুই? বিটঙ্ক বাবু চেলা চামুন্ডাগুলো কোনো একজনের হাতে মার খেয়ে জেলবন্দি হয়েছে, আর এই খবরটা যাতে 5 কান না হয় তার জন্য থানা তারা কই সালা ঢোল কৃষ্ণ কাউকে কিছু বলতেই চাইছে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা আমি দেখতে খুঁজছি, কে সেই মহাশক্তিবান যে এমন কাজ করেছে। দিদি কি ভাবছো তুমি? না না কিছু না, এখন তোরা যা, আর যেটা যেটা করতে বললাম সেটা করে কি। আর হ্যাঁ, চোখ কান কিন্তু খোলা, কেমন? বেশ, তাহলে আমি আসি রে ফুলমতি, আবার কাল দেখা হচ্ছে। কি বলে গেল রে? কে সেই লোক? না না, ব্যাপারটা আমি দেখতেই হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। না 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 না, ও সবটা আপনি চিন্তা করবেন না, ও পুতুল আমি ঠিক সময় কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, রাখুন রাখুন রাখুন। পুতুল পুতুল ধরা দিলে তো কিনবো, কিন্তু সে যে ধরা দিতে চাইছে না। ধরা দিতে এসে গেছি ফুলমতি। কে আপনি? যা স্যার, যার বাজারে এসেছো, করে খাচ্ছো, আর তার লোকদের তুমি চিনতে পারছো না। চলো, বস তোমায় ডেকে পাঠিয়েছে। শোনবে শালা, তুই তো এতদিন আমার মতো করে মালের পাল্লাই পড়িস, তাই হয়তো তুই জানিস না এই ফুলমতির অভিধানে কথা বলার কোনো অপশন নেই, কোথাও শোনার অপশন আছে। তাই আমি বলছি তুই শোন, এই ফুলমতি সিধা মালিক পক্ষের সাথে কথা বলে, তার পাঠানো পালিতে কোনো কুত্তার সাথে নয়। এই ফুলমতি, তুই জানিস না তুই কাকে কি বলছে? এই বাজারে সবাই গুন্ডাকে ভালো করে চেনে, তারা সবাই জানে এই গুন্ডা মুখে যা বলে তাই করে দেখায়। বসের নির্দেশ আছে তোকে জোরাজোরি করে না নিয়ে যাওয়ায়, তাই ভালোই ভালো বলছি চল, তো না হলে কুকুর পাগলা হয়ে গেলে না। শোনবে শালা গুন্ডা, এই পাগলা কুকুরদেরকে ভেবে ঠান্ডা করতে হয় না, এই ফুলমতির খুব ভালোভাবে জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে সেই দাঁত উপরে ফেলতে আবার বেশি সময় লাগে না। তাই বলছি এখানে দাঁড়িয়ে থেকে ঘেউ ঘেউ না করে আগে মালিককে বল, ফুলমতির সাথে দেখা করতে হলে ফুলমতির কাছেই আসতে হবে। ফুলমতি তার জায়গা থেকে এক চুলো নড়বে না। তুই কিন্তু বড্ড ভুল করে ফেলছিস ফুলমতি। স্বেচ্ছায় সাপের লেজে পা দিলে তার ফল কি হতে পারে তুই বোধহয় ভুলে যাচ্ছিস। শালা গুন্ডা, এই ফুলমতি শালা কোনো কিছুই ভুলেনি। আর সাপের কথা বললি যখন তখন শোন, এই ফুলমতি সাপেরও বাপ আছে, তাই এখানে দাঁড়িয়ে বেশি কাপ চালে না, এক কামড়ে মুখ থেকে ফেনা উঠে ছাড়। তাই বলছি কেন বাজারে শেষে দিমাগ খারাপ করছিস বলতো? ব্যবসা ভালো হয়েছে তাই মনটা ভালো আছে, তাই বেকার বেকার আমার মনটা খারাপ করতে চাস না, তাহলে এই ফাটা মাথাটা না আবার ভাড়ে বাড়ি ফিরতে হয়। বাজারে সামান্য পুতুল বিক্রি করে তুই বাজার মালিকের কথা অমান্য করছিস, এত বড় সাহস তো? যাদের হারানোর কিছু থাকে না তাদের সাহসটাই থাকে রে গুন্ডা। আর পুতুল বিক্রি করে বলে কি আমার মান সম্মান থাকতে নেই? এতই যখন মান সম্মানকে হিসেব করে নাক সিটকস, তাহলে কেন মাসের শেষে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তোর মালিক হাত পেতে ভিক্ষা দেয় রে শালা? কি আমার বসকে তুই ভিখারি বললি? সরি সরি সরি, ভিখারি বলতে চাইনি, কারণ সত্যিকারী ভিখারি যারা হয় তারা ভিক্ষে করার পর সেই ভিক্ষে দেওয়া মানুষদের চোখের দিকে না তাকিয়ে ভালো থাকার আশীর্বাদ করে যায়। তাই তোর বসকে ভিখারি বলি আমি আমার ভিক্ষে করে খাওয়া মানুষদের অপমান করতে পারবো না। তাই বলছি কেন ফালতু সময় নষ্ট করছিস? যাকে মালিককে বল ফুলমতি আসতে পারবে না। তাই নাকি? তুই যাবি না? তোর ঘর যাবে রে সাল। বাবলি কি ফুলমতি রানী, এবার নিশ্চয়ই তুমি আমার সাথে রাজি হবে? ছাড়তে বলছি জানোয়ার, আমার বাবলি যদি কিছু হয়ে যায় না তাহলে কিন্তু আমি কিছু হবে না। বাবলি শোনাকে আমি কিছু করব না যদি তুমি আমার কথা শোনো। না দিদি, তুমি ওর মাথা মাথা পা ধরে ওটা বেশি চিৎকার করে কোনো লাভ হবে না, আর বেশি চিৎকার করলে এই চাকু দিয়ে আমি বাবলি সোনার গলাটাকে। এবার কোনো কিছু তুই করবি না জানোয়ার, আমি রাজি, আমি তোর সাথে যেতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত, আমার বাবলিকে এখান থেকে ছেড়ে দিতে হবে। পাগল না পেট খারাপ? আর তোর মতো সবকে বাক্সবন্দি করতে ওই তো আমার ইঁদুর ছানার টোপ। আগে তোকে ওখানে যেতে হবে, তারপর বাবলি সোনা ছাড়া পাবে। ওই নিয়ে যাও কে। না, আমি যাব না, ছাড় আমায় দিদি। ভুল করে ফেললি গুন্ডা, এই কাজটা করে তুই মস্ত বড় ভুল করে ফেললি। সময় একদিন আমারও আসবে, আর যেদিন এই সময় আসবে সেদিন কিন্তু আজকের দিনের হিসেবটা আমি সুদে আসলে উসুল করে নেব। মা মহামায়ার দিব্যি, তোকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না।
আসছে আসছে আমার ব্রহ্মাস্ত্র, আমার কাছে ছুটে ছুটে আসছে। আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা। অফিসার তৈরি হয়ে যান আমার ব্রহ্মাস্ত্রের খেলা দেখাবার জন্য। এবার আপনি তৈরি হয়ে যান। সে তো বটেই, তবে স্যার আমি বলছিলাম কি, আপনার ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার আগে একটু দেখে শুনে নিলে ভালো হতো না? না মানে আপনি যাকে ব্রহ্মাস্ত্র ভাবছেন সে আদপে ও ব্রহ্মাস্ত্র কিনা? জহুরির চোখ, শোনা চিনতে ভুল করেন অফিসার। আমার অস্ত্র নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তার কারণ আমার লোকেদের দেয়া খবর কখনো ভুল হয় না। হ্যাঁ, তবে সেই অস্ত্রটা কতটা ধারালো, কতটাই বা ধ্বংসাত্মক হতে পারে, শুধু সেটুকু দেখে নেওয়ার পালা। তা কোথায় সে? থানার পাশের ঘরে রেখে এসেছি বস। শালি কিছুতেই আসবে না বলছিল, তবে বলছি কি বস, মালটা কিন্তু একেবারে আগুনের গোলা, একটু সাবধানে ব্যবহার করবেন। ওই আগুনটাই তো আমার প্রয়োজন রে গুন্ডা, যা ওই চ্যাটার্জি পরিবারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। সেই জন্য তো ওই আগুনটাই আমার প্রয়োজন। তা কোথায় আমার সেই ব্রহ্মাস্ত্র? ডাক তাকে, আমিও দেখি আমার দাবার চালটা কতটা নিখুঁত। ডাক তাকে। আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমি এসে গেছি। কি দেখছেন এমন করে? দেখছি আমার আগুন লাগানো অস্ত্রের তেজ কতটা। আগুনের তেজ পরখ করতে হলে দূর থেকে করতে হয়, কারণ বেশি কাছাকাছি এলে ভস্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ফুলমতি, তুই জানিস উনি কে? যে পশু সারা শরীরে কাঁটা বিছানো থাকে তাকে দেখলেই বোঝা যায় যে সে একটা সজারু। যে পশুর মুখে দুই পাশে তার ধারালো গর্জালো দাঁত উঁচু হয়ে থাকে তাকে দেখলেই বোঝা যায় যে সে একটা বন্য সুর। আর শয়তান মানুষের দুটো চোখই বলে দেয় যে সে একটা ক্রিমিনাল। তাই না বিটঙ্ক সাঁতরা? লাইক ইট, আই লাইক ইট। স্যার এই ফুলমতি আপনাকে গালি দিচ্ছে আর আপনার ওকেই পছন্দ হচ্ছে। জঙ্গলি শিয়াল যে আমার বড়ই পছন্দের অফিসার। তারা যেমন চতুর হয় তেমনি ধূর্ত, পুরো তোমার মতো ফুলমতি। কিন্তু শিয়ালকে যে ফাঁদে ফেলা যায় না বিটঙ্ক সাঁতরা, কারণ ফাঁদে ফেললেই সেই ফাঁদ কেটে বেরিয়ে আসার উপায় তাদের জানা থাকে। কিন্তু এই বিটঙ্ক সাঁতরার ফাঁদের মাত্রাটা যে বড় জটিল, সেই অঙ্ক কষা তো সবার পক্ষে সম্ভব নয়। এই ফুলের সাথে চ্যালেঞ্জ ছুড়ে বড় ভুল করে ফেললেন বিটঙ্ক সাঁতরা। শুধু সুগন্ধই ছড়াই না, শত্রুদের আয়ত্তে এনে তাদের অনায়াসে মেরেও ফেলতে পারে। এই ফুলমতি, তোমার সাহস তো কম নয়, তুমি আমার থানায় দাঁড়িয়ে অফিসার ঢোলকৃষ্ণ পদের সামনে বড় বড় কথা বলছো। থানা? কোনটা থানা? এটা? আমি তো জানি যেখানে অত্যাচারিত নিপীড়িত মানুষেরা থানায় অভিযোগ জানালে বিচার পায় সেটা থানা। আমি তো জানি যেখানে নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষের পরিবার থানায় ডায়েরি জানালে সুফল পায় সেটা থানা। মানুষের ভরসা স্থান হয় থানা, প্রশাসনিক অন্যতম ভিত্তি হয় থানা। যেখানে মানবতা বিক্রি হয়ে যায় ক্রিমিনালদের পাপের টাকায়, সততা চাপা পড়ে যায় ক্রিমিনালদের বুকের তলায়, সেটাকে থানা বলা যায় না ঢোলকৃষ্ণ বাবু, সেটাকে বলা হয় অন্যায়কারীদের অসামাজিক পাপের আতুরঘর, যেটা আপনি এখানে তৈরি করে দিয়েছেন এইসব ক্রিমিনালদের জন্য। বস, ও আমাদের ক্রিমিনাল বলছে। কারাবে শালা, মার্ডার করা, ধর্ষণ করা, লুটতরাজ করা, এসব কি মন্দিরে বসে ঘন্টা বাজিয়ে মন্ত্রপাঠের কাজ নাকি, যে তোদের ক্রিমিনাল না বলে পুরোহিত বলতে হবে? ঠিকই তো বলেছে। আরে বাবা ঠিকই তো বলেছে, ক্রিমিনালদেরকে ক্রিমিনাল বলবে না তো কি মহাপুরুষ বলবে নাকি রে? তা তুমি যখন আমাদেরকে ক্রিমিনাল হিসেবে চিনেই ফেলেছো, তখন নিশ্চয়ই আমাদের কাজের পদ্ধতিটাও তোমার জানা আছে। আছে আছে বিটঙ্ক সাঁতরা, কারণ ক্রিমিনাল হতে না পারলেও তাদের সাথে ওঠা বসাটা আমার অনেক দিনকার অভ্যাস, কিন্তু আমার কাজের পদ্ধতি আলাদা। তাই বলছি কেন ডেকেছেন তাড়াতাড়ি বলে ফেলুন। আরে বলবো বলবো সব বলবো, কিন্তু তার আগে যে তোমার পুরো পরিচয়টা আমাদের লাগবে। মানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট। অফিসার ঠিক আছে স্যার। ওরে শালা, তা আপনাদের ক্রিমিনালের লোকেরা এখন সরকারি কাজ করতে শুরু করে দিয়েছে নাকি যে আমার জন্মকুণ্ডলী লাগবে? তুমি এই কৈলাসপুরে নতুন এসেছো ফুলমতি, তাই তুমি জানো না যে এখানকার সরকার বলতে আমি এই একমাত্র বিটঙ্ক সাঁতরা, তাই আমার সব কাজটাই সরকারি কাজ। তাই তো ভাবি এই দেশের হাল এত বেহাল হলো কি করে? যেখানে আপনার মতো রক্তচোষা হাইনার দল বলে সরকারি কাজ চালায়, সেখানকার অবস্থায় তো এমনটাই হওয়া উচিত। এইবার কিন্তু তুমি তোমার মাত্রা চালিয়ে যাচ্ছ ফুলমতি। তুমি হয়তো জানো না যে আমার নাম বিটঙ্ক সাঁতরা। একটু একটু করে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আর আমি বিটঙ্ক সাঁতরা, বাবা মণিমোহন সাঁতরা 5 বছর আগে গত হয়েছে, তার এই বিষয় সম্পত্তির মালিক এখন আপনি। গ্রাজুয়েশন করবার সময় কলেজের মেয়েদের এফটিচিক করে অন্যায় আপনাকে কলেজ থেকে বার করে দেওয়া হয়। তারপর গ্রামে ফিরে এসে সেই অভ্যাসটাই বোঝাই ছিল আপনার। গ্রামে এসে আপনার হাতে প্রথম শিকার হয় ইকবালের বোন ফাতেমা, তাই তো? তারপর চলে আপনার এক এক করে অত্যাচার। এখনো পর্যন্ত প্রায় 40 জন মেয়েকে আপনি ধর্ষণ করেছেন। বস্তার সাথে ড্রাগ মিশিয়ে লুকিয়ে প্রচার করাটাই ছিল আপনার প্রধান ব্যবসা, যাতে করে প্রশাসনিকভাবে আপনাকে সাহায্য করতে পারে এই অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম। তারপর মালপাতা থেকে শুরু করে চাষিদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করা, বাজারি ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলার কাজটাও করে আপনার ডান হাত ওরফে গুন্ডা। স্যার আমরা তো ওর জন্মকুণ্ডলী চেয়েছিলাম, ও তো দেখছি আমাদের জন্মকুণ্ডলী বের করে দিল স্যার। বাহ ফুলমতি বাহ, তোমার এই প্রতিভা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। বেরঙ্গ সাঁতরা, আমার প্রতিভার নেই কোনো মাত্রা, সবে তো শুরু। খেলা তো দেখানোর এখনো অনেক বাকি আছে। খেলা খেলা গুন্ডা যাচ্ছি বস।
আরে খেলা তো তুমি দেখাবেই ফুলমতি, আর সেটাই তো আমি চাই। তবে সেই খেলাটা তুমি দেখাবে আমার কথা মতো। খেলা? কোন খেলা কথা বলছেন আপনি? মরণ খেলা। তবে তোমার কোনো ভয় নেই, এ খেলায় তুমি মরবে না, মরবে শিবনাথ চ্যাটার্জি। শিবনাথ চ্যাটার্জি? কে শিবনাথ চ্যাটার্জি? ওই নারায়ণ চ্যাটার্জির প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র পুত্র সন্তান। কি করতে হবে আমায়? শিবনাথ ওরফে শিবুর মনটা বাবা ভোলানাথের মতোই নরম। তোমাকে শুধু তার মনটাকে গলিয়ে ওই চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে হবে, তারপর ব্যাস, বাকিটা না হয় পরে বলবো। আর আপনার এই কাজটা করতে যদি আমি রাজি না হই তাহলে? তুমি অনেক বুদ্ধি ধরো ফুলমতি, তুমি নিশ্চয় চাইবে না যে আমার কথাকে অমান্য করে নিজের সত্য হওয়া আপনজনদের বিপদ ডেকে আনতে, তাই না? চিৎকার নয়, একদম চিৎকার নয়, কারণ চিৎকার করবার মতো তো আমি এখনো কিছুই করিনি। তবে তুমি এমন কিছু করো না যাতে তোমার চিৎকার শুনতে আমি বাধ্য হয়ে যাই। তখন কিন্তু সে চিৎকারটা রাগের হবে না, স্বজন হারানো আত্মনাদ হয়ে ছড়িয়ে পড়বে সমগ্র আকাশে। তুমি হয়তো জানো না যে আমার নাম বিটঙ্ক সাঁতরা, প্রতিটা পদে পদে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। ভুল করো না ফুলমতি, স্যার যা বলছেন তাই করে ফেলো। আর এতে তো তোমারই লাভ। আপনার লজ্জা করে না অফিসার? নিজে একজন আইনের রক্ষক হয়ে সমাজের ভক্ষকের সাথে হাত মিলিয়ে আইনগুলোকে পায়ের তলায় লুটিয়ে দিতে, সমাজের এইসব কর্তব্যক্ত ক্রিমিকেটগুলোর সাথে হাত মিলিয়ে তাদের পা চাটা কুত্তা হয়ে কি লাভ পাচ্ছেন আপনি? এই সরি, কি বললি? আমি না তোমার নোংরা ক্রিমিকেট, আজ তোকে আমি ভবিষ্যতেই ভুলডার করবেন না বিটঙ্ক সাঁতরা। বলে যাবেন নাই হাত কোনো অসহায় অবলা ফতেবাদের হাত নয়, এটা খেটে খাওয়া নারীর মেহনতি হাত, যা আগুনে পুড়ে লোহা হয়ে গেছে। ভবিষ্যতে এমন কাজ করলে এই হাত নিয়ে আপনি আর বাড়ি ফিরতে পারবেন না। তাই আমার সামনে আর কোনোদিন হাত উঠালে প্রণাম করবার জন্য উঠাবেন। কি সাহস আমার থানায় ঢুকে আমারই সামনে মস্তানি? মস্তানি এরকম দেখলেনটা কি অফিসার? যেদিন তো আপনাদের অত্যাচারে করা পূর্ণ হবে সেদিন তো দেখবেন আসল মস্তানি কাকে বলে। শিশুপালে 99টা অপরাধ ক্ষমা করে দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কলিকালের সংখ্যাটা আমি বাড়িয়ে রাখলাম 100। 101 যেন না হয়। চলে তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমাকে এখানে আনবার জন্য আমি যে টোপটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এখনো আমার কাছেই আছে। দিদি বাবলি, তুই এখানে? তুই বাড়ি যাস কেন? ওরা আমায় বাড়ি যেতে দেয়নি দিদি, জোর করে আমায় একটা গুদাম ঘরে আটকে রেখেছিল। তুমি আমায় বাঁচাও দিদি, ওরা না হলে আমায়। না না, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো নাকি, তুই একদম ভয় পাস না। আপনার লোকের আমাকে কথা দিয়েছিল যে আমি এখানে আসলে বাবলিকে এখান থেকে ছেড়ে দেবে। দেবে তো? আরে বাবা, ছেড়ে দেবে তো, তবে সব কাজটা আমার কথা মতো করবার পর, তার আগে তো নয়। শয়তান! হ্যাঁ আমি শয়তান, এই কৈলাসপুরের নাম্বার 1 শয়তান আমি, এই বিটঙ্ক সাঁতরা। তবে আজ থেকে আমার এই শয়তানের অংশীদার তুমিও হলে ফুলমতি। বলো বলো, তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা গুন্ডা? বলো ফুলমতি, বলো তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা গুন্ডা? বলো ফুলমতি, বলো তুমি আমার সঙ্গে কাজ করতে রাজি কিনা? বলো 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 গুন্ডা। আমি রাজি, তবে আমার বাবলির গায়ে যেন কোনো আঁচ না লাগে। যেদিন আমার কাজ শেষ হবে সেদিন আমি বাবলিকে আগে নেব, তারপর আমার কাজ জমা দেব। বেশ বেশ, তাই হবে। গুন্ডা নিয়ে যাও। দাঁড়াও বাবলি, তুই কোনো চিন্তা করিস না, তোর দিদি আছে তো নাকি? প্রাণের ঝুঁকি নিয়েও আমি তোকে মুক্ত করে আনবো, কথা দিলাম। তুমি তাড়াতাড়ি আসবে তো দিদি? আসবো বোন, খুব তাড়াতাড়ি আসবো, সাবধানে থাকিস দিদি। অফিসার, সব যখন ঠিকই হয়ে গেল, তাহলে চ্যাটার্জি বাড়ির ধ্বংসলীলার প্রথম চালের কিস্তিটা আমি দিয়েই দিই, কি বলেন? সে আর বলতে, শুভ কাজে কখনো দেরি করতে নেই। না না, আমার নয়, আপনার বাবা বলতেন। অফিসার না ঠিক আছে স্যার। গুন্ডা এই নিন বস 50,000 টাকা। নাও ফুলমতি, তোমার কাজের অগ্রিম টাকা। বাকি টাকাটা না হয় কাজটা হয়ে গেলে তারপরে পাবে। এবার দেখো কাজটা ঠিক তুমি কিভাবে করবে। সে কাজ তো আমি করবোই, তবে তার আগে আমার আরো একটা কাজ বাকি থেকে গেছে, সেটা তো আগে করি। তুই আমাকে মারলি? ইচ্ছে করে নয়, বাবলিকে যে চোরটা মেরেছিলি তার শোধটা দিয়ে গেলাম। বলেছিলাম না এই ফুলমতি কোনোদিন কারোর ঋণ রাখে না, সময় এলেই সুদে আসলে উসুল করে নেয়, উসুল। তাই সময়টা এখন আপনার বিনঙ্গ সাঁতরা, তাই হাত উঠিয়ে মুখ বুঝে মেনে নিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তিনি যেন কোনোদিন সময়টা ঘুরিয়ে না দেয়। আর সেদিন কিন্তু আমি আমার ঋণ মুক্ত করতে বেশি সময় নেব না। মহামায়ার দেবী
হাড়ে কাঠে গলাটা ঠোকাবই, আর তারপর আরে বাবা সায়না দিল, এই জমি বা তোমার নামেই হবে বিদিশা। সমু, কি বলছো তুমি এইসব? ঠিকই বলছি। আরে আমার ডার্লিং জীবনে প্রথম কোন একটা জিনিস চেয়েছে, আর আমি তা এনে দেবো না? তাই কখনো হয় নাকি? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, দিন সত্যি। সমু, 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 আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমার কতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমার স্বপ্ন পূরণ করাটাই যে আমার জীবনের একমাত্র লক্ষ্য বিদিশা, কারণ তুমি যে আমার জীবনের সবটাই জুড়ে রয়েছো। আর সেটা যদি সত্যি হয় তাহলে তোমাকে বলি, এখানে থেমে গেলে হবে না, আমাদের লক্ষ্যটা আরো বড় করতে হবে। লক্ষ্য? কোন লক্ষ্যের কথা বলছো তুমি? এই চ্যাটার্জি পরিবারের সমস্ত সম্পত্তি তোমার দাদার প্রতি বাবার মন যেভাবে গলতে শুরু করেছে, তাতে করে ঝোপ বুঝে আসল সময় কোপটা না মারতে পারলে ভবিষ্যতে কিন্তু এত বড় সম্পত্তি আদা আদি হয়ে যেতে পারে। বলা তো যায় না, বাবারা নিজের আগের পক্ষে ছেলেকে সব দিয়ে দেয়। আরে না না, আরে এমন হতে পারে না। আরে বাবা এমন কাজ কিছুতেই করতে পারেন না। পারে না বলে কিছু হয় না সমু। মানুষের মন কখন কার দিকে চলে যাবে কেউ বলতে পারে না। তাহলে তুমি এখন আমায় কি করতে বলছো? যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে রাজি করে সমস্ত সম্পত্তি নিজের নামে, মানে আমাদের নামে করিয়ে নিতে হবে। কিন্তু বাবা কি এমন কাজ করতে রাজি হবেন? হবেন। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, বেশ। আমি তো তোমার কথা মতো কাজ করতে চাই বিদিশা, কারণ আমি জানি এই জীবনে সব থেকে যদি আমার কেউ ভালো চায় সে শুধু তুমি তুমি তুমি। তাই বুঝি? একেবারে তাই। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি তুমি কত যে আপন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি তুমি কত যে আপন। এগিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। লা 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 লা। বাহ বাহ বাহ। একই তুই এখন এখানে কেন অবাক হলে বুঝি? তো অবাক হওয়ার কথা নয় রে ভাই। আমি বিশ্বাস করতাম তুই আমাদের বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজের জীবনটাকে মানবিকতার মূল্যতায় ভরিয়ে তুলেছিস। আমি ভেবেছিলাম সততাকে আশ্রয় করে ঠিক বাবার মতো নিজের জীবনযাত্রার সঠিক রাস্তা খুঁজে পেয়েছিস, কিন্তু না, আজ তুই আমার সমস্ত ধারণাগুলোকে ভ্রান্ত করে দিলি রে ভাই। কেন করলি এমন কাজ?
কি করেছি আমি? তুই এখন আমাকে প্রশ্ন করছিস কি করেছিস তুই? পরাণ চাচা মেহেরালদের জীবনটাকে অন্ধকারে ঢেলে দিয়ে রঙিন আলো রোশনায় নিজের বউকে নিয়ে আনন্দ পেতে উঠেছিস। এত বড় নির্লজ্জ তুই! চুপ করো, চুপ করো তুমি। আমার স্বামীকে এই সব কথা বলে অপমান করা তুমি কে? হ্যাঁ, চাল নেই চলো নেই, চলেছে যে মারালি করতে। ঠিক বলেছ বোন। যাদের চাল চুলো নেই, যাদের তোমাদের মতো অর্থবল লোকবল নেই, তাদের কথা বলার অধিকার নেই, কিন্তু বাঁচার অধিকার তো আছে। সেই বাঁচার অধিকার তো কেউ কারো থেকে কেড়ে নিতে পারে না। আমি কাদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছি? আরে আমি তো শুধু আমাদের জমি আমাদের কাছে ফিরিয়ে এনেছি। এতে অন্যায় কি আছে? না, এটা অন্যায় নয়, এটাকে অন্যায় বলে না। কিন্তু কাউকে কিছু দান করে সেটা জোর করে কেড়ে নেওয়াকে পাপ বলা হয়, পাপ। আজ সেই পাপ করে তুই আমাদের চ্যাটার্জি পরিবারে মাথাটাকে লজ্জায় নিচু করে দিয়েছিস। তুই একবার ভাবলি না বাবার দেওয়ার কথা কি হবে? যে মানুষটা সারা জীবনে মাথা উঁচু করে চলেছে তোরই কাজের জন্য, তার মাথাটা সারা জীবনের মতো কতটা নিচু হতে পারে? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এমন কাজ তুই করতে পারলি ভাই? জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কাজে যে কিনা বাবার মাথা নিচু করে এসেছে, তার মুখ থেকে না আমি কোনো জ্ঞানের বাণী শুনতে চাই না। হ্যাঁ, আমার জন্য বাবার মাথা নিচু হয়েছে ঠিকই, তবে সেটা সবার সামনে নয়। বাবার আদর্শের কাছে বাবার মাথা নিচু হয়েছে, এই কৈলাসপুর গ্রামের মানুষদের সামনে নয়। কারণ আমি অন্যায়ের সাথে সওদা করে ন্যায়ের ঘরে অন্ধকার নিয়ে এসে নিজের ঘরকে আলোকিত করার কোনোদিনও চেষ্টা করিনি। গরিব চাষিদের উপর অত্যাচার করে ক্ষমতার জোর দেখিয়ে যে জমি কেড়ে নিয়ে তোরা স্বপ্নের ইমারত করার চেষ্টা করছিস, দেখিস সেই স্বপ্নের ইমারত বাবার গরিব মানুষগুলোর চোখের জলের তরি বন্যায় ভেসে চলে না যায়। বুঝতে পারছো, আমাদের জমিটা এখন ওনার নামে না হয়ে তোমার আমার নামে হয়ে গেল, তাই হিংসে চলে যাচ্ছে। বোন, জ্ঞানীরা কখনো মূর্খদের মূর্খামিতে হিংসে করে না, আর শিক্ষিতরা কখনো অশিক্ষিতদের অশিক্ষায় হিংসে করে না। সৎ লোকেরা কখনো অসৎ লোকের অসৎ কাজের জন্য হিংসে করে না। আর বাকি রইল পড়ে জমি জমা, টাকা পয়সা, ক্ষমতা, সে তো ক্ষণিকের, কখন আসবে কখন যাবে। কিন্তু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার মূল্য যে কোনো কিছু দিয়ে মাপা যায় না বোন। দুহাতে অর্থ উপার্জন করে যদি রাত্রিবেলা দুদণ্ড ঘুমোতে নাই পারলাম, তাহলে সে অর্থের কি মূল্য আছে বোন? সুখী হতে গেলে অর্থ নয়, আশীর্বাদের প্রয়োজন হয়। আজ তোমার স্বামীর অপদার্থতার জন্য সেই সব গরিব মানুষগুলোর আশীর্বাদের হাত আমাদের মাথা থেকে, আমাদের পরিবারের মাথা থেকে উঠে গেছে। কি সাহস! আমার স্বামীকে বলে কিনা অপদার্থ! কি এত বড় সাহস? তবে রে আজ তোকে আমি সোমনাথ, এ কি মা তুমি? তোর এত বড় সাহস, তুই তোর পিতৃতুল্য দাদার গায়ে হাত তুলতে যাচ্ছিস? শিবু, এ আমি কোন সোমনাথকে দেখছি যে দাদা ছোট থেকে তোর হাত ধরে হাঁটতে শিখালো, দিনরাত তোর আনন্দে নিজের আনন্দ খুঁজে পেত। তুই হাতে খেতে পারিস না বলে নিজে না খেয়ে তোকে খাইয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। আজ সেই দাদার গায়ে তুই হাত তুলতে যাচ্ছিস? আহ মা, ছাড়ো না, ওরা তো ছোট, আর ছোটরা তো ভুল করে। না শিবু, এটা ভুল নয়, এটা পাপ। আপনি না জেনে শুনে সমুদ্রকে এভাবে আঙুল দিতে পারেন না মা। যা সম্মান করে তারা অসম্মানিত হওয়াটাই উচিত। ঠিক, একদম ঠিক, সত্যি তো। আমি যে সমুকে তার স্ত্রীর সামনে অসম্মানিত করে দিয়েছি, আসলে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে আমি চলতে পারলাম না মা। শিবু, তাই তো এই আধুনিক সমাজের নিয়মগুলো আমি বারে বারে ভুলে যাই ছোটবেলার মতো। ভাইকে তার বউর সামনে শাসন করা যা অসম্মানের। মেয়েরা বিয়ের আগে তাদের মায়ের বকাকে মেনে নিল, বিয়ের পর শাশুড়ি মায়ের শাসন যে তাদের কাছে অসম্মানের। স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ছাত্ররা পড়াশোনা না করলে তাদের গায়ে হাত তুলতে ভয় পায়। যদি পরের দিন সকালে পুলিশ এসে হাজির হয়, আসলে আধুনিক সমাজে শাসনের কোনো জায়গা নেই মা। তাই তো ছেলেরা মা বাবার গায়ে হাত তোলে, ছাত্রদের ভয়ে শিক্ষকরা মুখ বন্ধ করে সব মেনে নেয়, আর বউয়ের ভয়ে ছেলেরা তাদের মা বাবাকে রেখে আসে দূরে কোনো এক বৃদ্ধাশ্রম। এই তো আমাদের আধুনিক সমাজ মা, এই তো আমাদের আধুনিক সমাজ। কষ্ট পাস না রে, কষ্ট পাস না। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুই তোর ভাইকে কতটা ভালোবাসিস। তাই সমর হয়ে আজ আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না মানা, এ তুমি কি করছো? সমুজি আমার নিজের ভাই, তাই তুমি ওর হয়ে আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিও না মা, দূরে সরিয়ে দিও না। মায়েদের দুটো হাত তো সন্তানদের সামনে জড়ো করার জন্য হয় না, মায়েদের দুটো হাত যে সন্তানদের মাথায় রেখে আশীর্বাদ করার জন্য হয় মা, আশীর্বাদ করার জন্য হয়। তবে আজ তোমার আশীর্বাদ যে সমুটার বড় প্রয়োজন মা, বড় প্রয়োজন। কি বলছিস তুই? কেন বলছিস এই কথা? কোনো প্রশ্ন করো না মা, কোনো প্রশ্ন করো না।
তোমার এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না। শুধু শুধু আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো, কোনো অভিশাপ যেন ওর গায়ে না লাগে, কোনো অভিশাপে যেন ওর কোনো ক্ষতি না হয় মা, কোনো ক্ষতি না হয়। তুই কোন ধাতু দিয়ে গড়া রে শিবু, কোন ধাতু দিয়ে? এত অপমান, এত অসম্মান সহ্য করার পরও এত ভালোবাসা তোর কোথা থেকে আসে রে বাপ, কোথা থেকে আসে? তুই কি রে শিবু, তুই কি? আমি তোমারই খোকা, শিবু তুমি আমার জননী, ভগবান তুমি মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মা মাগো মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। খোকার ঘুমে পাড়া ঝুড়ালো বর্গি আসে না, মাঝে তারে আগলে রাখি বুকের মাঝে তা। খোকার ঘুমে পাড়া ঝুড়ালো বর্গি আসে না, মাঝে তারে আগলে রাখি বুকের মাঝে তা। মায়ের স্নেহ মায়ের ছোঁয়া চাঁদ মাটি দিয়ে যা, মায়ের স্নেহ মায়ের ছোঁয়া চাঁদ মাটি দিয়ে যা, স্বর্গাদপি গরিয় সীমা। মা মাগো মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা। শিবু, আমি ভগবানের কাছে প্রার্থনা করি পর জন্মে আমি যেন তোর গর্ভধারিণী মা হতে পারি। মা, খোকা, মাগো, খোকা। অনেক তো মাছলে না কামি হলো, এবার দয়া করে বাড়ির সব কাজ সেরে ফেললে আমাদের উপকারটা হয়। কেন শিবুকে একাই বাড়িতে থাকে, অন্যরা কি করছে? অন্যরা মানে? অন্য চাকরদের ছুটি দেওয়া হয়েছে। মানে তোরা কি শিবুকে দিয়ে বাড়ির সব কাজ করাতে চাস? না, এ অসম্ভব। তাহলে বাড়ির সব কাজ কে করবে শুনে? কেন আমি? থাকবনে রানী আমি রূপবাসানি, আমার খাবলে নেব বুকের কলিজা, ধুকপুকানি বুকে আমার থাকবি তোরা সুখে, আমার সন্ধ্যে বলি মনের কলিজা। এ আমার বুকের ভেতর খালি করে হেঁচড় পেঁচড়, এ আমার বুকের ভেতর খালি করে হেঁচড় পেঁচড়, হৃদয়ে হাত বুলিয়ে যা যা যা, ঝিঙ্কুড় কুড়ু ও ঝিঙ্কুড় কুড়, ও ঝিঙ্কুড় কুড়ু 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 কুড়, ঝিঙ্কুড় কুড়ু 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 কুড়। दुनिया मेरी घर है, लोग मेरी परछाई है, जो चाहे पुकारना, माया मेरी नाम है, और लोग लोग मुझे प्यार से बुलाती है माया रानी। মায়া রানী? मायर नाम पदोरानी, तार मार नाम छारानी, तार मार नाम कारानी, तार मार नाम फुलरानी, तार मायर नाम। চুপ! তুমি কি মানুষ না লোকাল ট্রেন? পুরো এক্সপ্রেস, যাকে বলে বন্দে ভারত, মানে সুপার ফাস্ট। ও মা, এই শালা বকে গেল রে। মুখের কি ভাষা, কি চাই এখানে? কাজ। কোনো কাজ এখানে হবে না, যাও এখান থেকে। একে ঢুকতে দিল কে? আপনাদের বাড়ি এই ঝগড়ুটি মাসিটা কে বলেন দেখি? আসার পর থেকে শুধু কাজের মাসিদের মতো খ্যাটখ্যাট করি। কি? আমি কাজের মাসি? সমা! এই মেয়ে, তোমাকে এখানে কে আসতে বলেছে? কে পারমিশন দিয়েছে বাড়িতে ঢোকার? আওয়াজ যখন হয় পারমিশন নেয়, শব্দ যখন হয় পারমিশন নেয়, খিদে যখন পাই পারমিশন নেয়, তাহলে আমি কেন নেব বলুন তো ভেড়ুয়া বাবু? কি ভেড়ুয়া? ভেড়ুয়া মানে? আরে এ তো শালা দেখছি পুরো অশিক্ষিত মাল। আরে ভেড়ুয়া হলো যে ছেলেরা বউয়ের কথায় উঠে বসে, উঠে বসে, উঠে বসে। এই, তুমি বাড়িতে ঢোকা মাত্র সবাইকে অসম্মান করছো কেন? কি করি বলুন তো বাজি? এই মায়া রানীর অভিধানে যে
অসম্মানের পরিবর্তে সম্মান দেওয়ার কথাটা লেখা নেই? সম্মান দিলে সম্মান পাবে। আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি কি কাজ জানো সেটা তো আগে বলবে, নাহলে ওনারা কি করে বুঝবেন যে তুমি এখানে কি কাজ করতে এসেছো? এই হলো ভদ্রলোকের মতো কথা। শোনো গুরু, এই মায়া রানীর কাছে কোনো কাজই কমানো, খেলা বলতে পারে। খেলা? হ্যাঁ খেলা। সচিন যেমন 6 মারে, আমি তেমন ঝাড় দিই। বুমরা যেমন বল মারে, আমি তেমন কাপড় কাচি। ধোনি যেমন টিম সাজায়, আমি তেমন রান্না করি। ওরে বাবা, এই কাজের লোক না ইন্ডিয়ান ক্রিকেট টিম? সব 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 করতে পারি। কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ধুলোই করা, ঘুঁটে দেওয়া, কয়লা ভাঙা, ধান ভাঙা, গাছ পাতা খেতে দেওয়া, ঘর মোছা, সব সব সব। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত কাজ তুমি একা করতে পারো? তা পারবো না কেন মাঝি? মেয়েরা তো মহামায়ের রূপ, 10 হাতে 10 দিক সামলানোটাই আমাদের কাজ। বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। ওর কথা জানি ফাঁসবেন না মা, তার কিন্তু কপালে দুঃখ নাচবে। মাঝির কপালে যে বহুদিন আগে থেকে দুঃখ নাচতে শুরু করে দিয়েছে রে ঝগড়ুটে মাসি। তুমি কার কথা বলছো? কেন এত কিছুর পরেও বুঝতে পারছো না? সত্যি ভেড়ুয়া মায়েরই। পরে বুঝবে যে মালকে ঘরে ঢুকেছো তা কি দরে এসেছিল আর কি দরে গেল। তুমি কিন্তু সমু বাদ দে না, বাবার আসার সময় হয়ে গেছে। তোমার বোনকে নিয়ে ঘরে যা। মা তুমি ঘরে যাও, আমি তোমাদের সবার জন্য চা করে নিয়ে যাই। আর এই মেয়েটার কি হবে শুনে? ঝগড়ুটে মাসি মেয়ে নয়, নাম আছে মায়া। ঠিক আছে ঠিক আছে বাবা আসুক, তারপর বাবা নয় কিছু একটা ব্যবস্থা করবেন। সামু, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়ে যদি এই বাড়িতে কাজ করে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। এই আমি তোমাকে বলে দিচ্ছি। এই যা, আবার কি হলো? আরো একটা জিনিস তো বলতে ভুলে গেছি, আমি গাড়িও চালাতে পারি। চলো 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 চলো। এই যা, আবার কি আরো হলো? একটা জিনিস তো বলতে ভুলে গেছি, আমি গাড়িও চালাতে পারি। তোমার যেখানে যেতে ইচ্ছা হয় চলো ঝগড়াটে মাসি, আমি তোমাকে সেখানে দিয়ে আসি। ইডিয়েট, চলে এসো সমু। হ্যাঁ তাই চলো। হ্যাঁ যাও ভড়ুয়া, বউর আঁচলের তলায় গিয়ে বসে থাকো, যাও। ডিসগাস্টিং। আমি তাহলে যাই শিবু, আমার জন্য তোকে চা বানাতে হবে না। না গো মা, আমার কোনো কষ্ট হবে না। আরে আমি থাকতে গুরুর তো কেন কষ্ট হবে বলেন তো মাঝি? ও চা আমি বানিয়ে দেব। তাহলে আমি আসি। হ্যাঁ মা এসো। আসি, কি যেন নামটা? ও হ্যাঁ, মায়া। আসি। তা রান্নাঘরটা গন্ধে গুরু। ও রান্নাঘর তোমায় যেতে হবে না, ও চা আমি বানিয়ে দেবো। তা রান্নাঘরটা গন্ধে গুরু। ও রান্নাঘর তোমায় যেতে হবে না, ও চা আমি বানিয়ে দেবো। বাবা আসুক, তারপর বাবা যদি মনে করেন তুমি এই বাড়িতে থাকবে, তারপর না হয়। তোমার বাপ? সরি 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 সরি, মানে তোমার বাবা কখন আসবে তার জন্য আমি হাত পা গুড়িয়ে বসে থাকবো নাকি? এই গুরু বলে না রান্নাঘরটা গন্ধে বলে না। বললাম তো না, আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি। তোমার কাজ মানে? বাড়ির এসব কাজ তুমি একা করো? বাড়িতে তো আরো লোকজন আছে, এসব কাজ তুমি একা করো কেন? তুমিও তো বাড়ির ছেলে। তাতে কি হয়েছে মায়া? কোনো কাজই ছোট নয়। তোমার তোমার কষ্ট হয় না? নিজের মানুষদের জন্য কাজ করবে, এতে আবার কষ্টের কি আছে? কাজ আমার ছোটবেলাকার অভ্যেস, ও আমার গায়ে হয়ে গেছে। তুমি বসো, আমি বরং। তুমি ওই মেয়েটিকে আসলে আমি যে কে সেটা গুরু আপনাকে কেন বলতে যাবে বলেন তো? এখন আপনি বলুন কে আপনি? আরে দাঁড়ো তো গুরু, কে নয় কে ঠিক নেই, বলা নেই কোয়া নেই, দুম করে বাড়ির মধ্যে ঢুকে পড়বে। আমি এই বাড়ি নতুন কাজের লোক, মায়া রানী, ছোট্ট করে মায়া। এখন আপনি বলুন কে আপনি? কে তোমাকে এই বাড়িতে কাজ করার অনুমতি দিয়েছে? বড় সাহেব, গুরুর বাবা, বুঝেছেন? এবার আপনি বলুন তো, আপনাকে আমি এত প্রশ্নের উত্তর দেবো কেন? এবারের গেট কিপারও আমি, তাই বলছি কি আপনি বলুন। পরিচয় না দিলে ঘরের মধ্যে ঢুকতে দেবো না। তোমার গুরুই আমার পরিচয়টা ভালো দিতে পারবে, তাকেই জিজ্ঞাসা করে নাও, তারপর বলো আমি এ বাড়িতে ঢুকতে পারবো কি না। গুরু, এই গুরু, মালটা কে গো? আমার বাবা, তোমার বড় সাহেব। বাবা নামছো কেন? ওঠো ওঠো বলছি, ওঠো। না মানে বাবা আসলে ভুল করে। থাক, ওর হে তোমাকে সালিশি করতে হবে না। কি নাম তোমার? আরে ঠিক করে বলো। না মানে বাবা, ও আসলে সব কাজ জানে, তাছাড়া ওকে দেখে মনে হচ্ছে ও ঠিক পারবে, তাছাড়া কাজটা ওর খুব দরকার। তাহলে ওকে কি? আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে। না মানে বাবা, ওর সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, আমি এক্ষুনি যাচ্ছি। না থাক, আমি তোমার মায়ের ঘরে গিয়ে বসছি, মায়া রানীকে আমার ঘরটা দেখিয়ে দাও।
তা টাকা পয়সা কত নেবে? লাগবে না বড় সাহেব, দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। বুঝলাম। আমার চাকরিটা পাক্কা। গুরু ও গুরু ও গুরু ও গুরু ও গুরু। আরে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। বাবা যদি এখন দেখতে পেয়ে যাবে তাহলে পাকা জায়গাটা কাঁচা হয়ে যাবে, সব আনন্দ মাটি হয়ে যাবে। চল মন দিয়ে কাজ করবি, চল।